আমরা এখন ঘটনায় চলে যাব। আমি আজকে শুরুতেই শুরু করতে চাই বাবু ভাইকে দিয়ে, এবং তারপরে আমরা আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। সো বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। আশা করছি যে ভালো ছিলেন। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। রসুল ভাই, এই কাহিনীটা হচ্ছে একজন ডাক্তারের, উনি বাংলাদেশের একটা পুরনো, মোটামুটি বেশ পুরনো একটা হসপিটালে আর কি, মেডিকেল কলেজে জব করেন আর কি। ওই সময় উনি আপনার ওখানে কর্মরত ছিলেন এবং প্রথম দিকে আর কি ওনার লাইফের ফার্স্ট দিকের আর কি এক্সপেরিয়েন্স আর কি। আচ্ছা, যাই হোক, উনি একদিন ওখানে আপনার কাজ করছিলেন, উনি ডিউটিতে ছিলেন আর কি। তখন রাত হয়ে গেছে, আপনার মানে রাত প্রায় 8টা-9টা বাজে এরকম আর কি। ওনার নাইট শিফটে কাজ পড়েছিল আর কি। তো উনি যখন কাজ করছেন, ওই যে এটা ছিল উইংটা, যে উইং এ উনি বসতেন, সেই জায়গাটা বেশ নীরব। আচ্ছা, এবং তেমন কেউ ছিল না। তো উনি বলছেন যে বেশ উইন্ডি একটা নাইট, বেশ বাতাস চলছে এরকম সময়। তো বেশ শব্দ হচ্ছে, উনি শব্দগুলোকে আসলে নর্মাল শব্দই মনে করেন। ডাক্তাররা এসব ব্যাপারে খুব একটা আগ্রহী না সম্পর্কে। তো যাই হোক, তো উনি বসে আছেন। তো উনি হঠাৎ করে মনে হলো যে ওনার এখানে কেউ দাঁড়িয়ে আছেন, মানে দরজাটা যে আছে ওনার, ওই দরজার পাশে। তো উনি ওনার যেই ছিল আর কি অ্যাসিস্ট্যান্ট ছিল, তার নাম ধরে বললো যে, দুইবার ডাক দিল, দেখলো যে কোনো কথা আসছে না। তো উনি এরপর বেরিয়ে যান, বেরিয়ে যে ওই দরজা থেকে উকি যান, দেখেন কেউ নাই। উনি ভাবলো যে কিউরিয়াস কেউ নাকি এখানে। উনি আবার যে বসলেন, একটু পরে ওনার মনে হচ্ছে যে দরজার ওই পাশে কেউ আছে, কেউ সাউন্ড করছে আর কি একটা। আচ্ছা, তো তখন উনি মনে করছেন যে আসলে ব্যাপারটা কি। আর মহিলা মানুষ, বেশ আগের সময়, ওই সময় আর কি একটু ভয় পাওয়াটা স্বাভাবিক। এখন কিন্তু ডেজ যতদিন পার হচ্ছে, রাসেল ভাই, মানুষের টাফ হয়ে যাচ্ছে। তো তখন টাফনেসটা এতটা ছিল না। তো উনি একটু ভয় পেলেন, লৌকিক ভয় পেলেন আর কি, অলৌকিক কিছু না। তো উনি দরজার বাইরে, মানে ওই দরজাটা পার হয়ে উকি দিলেন, দেখলেন যে কেউ নেই ওই পাশে। তো উনি এইবার করিডোর ধরে একটু হেঁটে গেলেন সামনে, দেখার জন্য এটা ঘটনাটা কি। মানে পুরো একটা শূন্য করিডোর, এখানে জাস্ট বাতাস চলছে, পর্দা উঠছে, আর কিছুই না। তো হেঁটে হেঁটে উনি যখন যাচ্ছেন, তো উনি ওই দেখলেন যে সিঁড়ি আর কি, নিচে গেছে আর উপরে গেছে, দুইটা সিঁড়ি। দেখলেন ওই সিঁড়ির কোনায় মনে হচ্ছে কে একজন বসে আছে, লাইক বসে দুই হাত জোর করে বসে থাকলে যেরকম, এরকম একটা মানুষের মতো, বেশ মনে হচ্ছে একটা মানুষ, কিন্তু ছায়া ঘেরা আর কি, জায়গাটা দেখা যাচ্ছে না ঠিক মতো, আলো অন্ধকার টাইপের বসছে। তো উনি বললেন, এই কে এখানে, কে ওখানে, কে তুমি, কে এখানে, এবার ডাকতেছে। উনি কোনো শব্দ করছে না। তো উনি আরেকটু হেঁটে গেলেন দেখার জন্য যে এটা কি কোনো রোগী বসে আছে এখানে, নাকি কেউ, মানে আছে তো হাসপাতাল অনেক সময় উল্টাপাল্টা মানুষ উঠে আসে। আচ্ছা, তো উনি কিছুটা উঠে গেলেন, দিয়ে দেখলেন যে ওখানে কেউ নাই। এবং উনি দেখলেন নেক্সট যে ল্যান্ডিংটা, সেই ফুলের একটা মানে গাছের মতো ছিল টপ, সেটা পাশে আবার ওরকম বসা। আচ্ছা, তো এইবার উনি কিছুটা মানে ভয় পেলেন ব্যাপারটা নিয়ে, যেটা কেমন কথা যে একটু আগে দেখছে নাই, আবার উপরে সিঁড়িতে বসা। তো উনি জিনিসটাকে অনেকটা মনে করলো যে অনেকটা ওনার কি কোনো মানে হ্যালুসিনেশন হচ্ছে কিনা জিনিসটা। আচ্ছা, 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 এরকম চিন্তা করলো। তো এইটার থেকে একটা উনি সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজছেন। উনি চিন্তা করছে যে আমার কি কোনো হ্যালুসিনেশন হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। উনি তার কিছুদিন আগে এরকম একটা রহস্য উপন্যাস পড়েছিলেন, তো ওইটা নিয়ে ওনাকে আরো একটু টাচ করে গেছে জিনিসটা নিয়ে। তো এর মধ্যে উনি খেয়াল করলো যে ওই উপর থেকে ওনার নাম যে ছিল, ওনার নাম ছিল শোভা আর কি। তো ওনার নাম ধরে কেউ ডাকছে উপর থেকে, এবং নামের আগে ডক্টর কথাটা আছে, এবং একটা নারী কণ্ঠের মানে এরকম ডাক। আচ্ছা, এখন ওনার কাছে বেশ লাগলো যে মানে ওনার নাম ধরে বলছে ডাক্তার শোভা এরকম। তো উনি বেশ কিউরিয়াস হয়ে গেল, মানে ভয় পেলো আর কি জিনিসটা নিয়ে, যেভাবে ডাকছে, কে ডাকছে আমাকে, নাম ধরে ডাকছে উপরে। এবং উনি তখন ওই নামের ডাকার সাথে সাথে হেঁটে হেঁটে উনি সিঁড়িতে উঠছেন। আচ্ছা, এরকম উনি সিঁড়িতে উঠতে উঠতে যেটা করলেন যে ওই যে হসপিটালে যে উপরে যে ছাদ, উনি কিন্তু ছাদে পৌঁছে গেছেন। আচ্ছা, এবং ছাদে পৌঁছে দেখলেন যে ছাদের মধ্যে মনে করেন যে বেশ আলো আধারি, লাইট ওখানে নাই খুব একটা। এবং দেখলো যে ওই ছাদের কোনায় একটা মহিলা দাঁড়ায় আছে। আচ্ছা, এবং মহিলাটা যে দাঁড়ায় আছে, মহিলাটা ওনাকে দেখে ডাকলো। আবার ডাক দেওয়ার পরে উনি যখন আরো কাছে গেছে, মহিলাটা আস্তে করে ওই ছাদের কোনা থেকে নিচে পড়ে গেল। উনি থক করে উঠলো, মানে ওনার বুকের ভিতরে যে একটা মানুষ জলযন্ত্র ভাবে পড়ে যায় চোখের সামনে। তো উনি করলেন কি, দৌড়ে প্রায় কর্নারে গেলেন, রেলিং এর কর্নারে, এবং যে দেখলেন ওখানে কেউ নাই। আচ্ছা,
নিচেও কিছু নাই, ইটস লাইক মানে পুরাই একটা শুনশান ফাঁকা একটা জায়গা। পুরো এবং ওনার সাথে সাথে পুরো গুজবাম্প হয়ে গেছে, পুরো শরীরে দাঁড়ায় গেছে। তো উনি নিচে চলে আসলো হেঁটে হেঁটে, এবং প্রচন্ড ভয় পাইছে ওই জন্য। এখন তিনি ভয় পাচ্ছেন, এখন জিনিসটাকে কি মানে এটা অনেক এখন কি তো অন্যভাবে দেখার চেষ্টা করছেন নাকি এখন? না, উনি ঘটনার পরে একটা ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা, আচ্ছা, উনি আচ্ছা। যেদিন ফিরে আসেন নিচে, হুম। তো উনি ওনার মেডিকেল লাইফের বেশ কিছু ঘটনা উনি বলতে বলতে এটা বলেছেন আর কি হুম। একটা। তো উনি যখন ফিরে আসেন, ফিরে এসে রুমে আর কি উনি আর ওইদিন কাজ করতে পারে না, খুব হুম। খারাপ ফিল করে বাসা যায়, এবং রাতের বেলা উনি ঘুমায় যান। ঘুমায় যাওয়ার পর উনি স্বপ্ন দেখতেছেন যে ওনাকে একটা রোগী বলতেছিল, একটা মহিলা এরকম ছিল, আসছিল ওনার চিকিৎসার জন্য। হুম। বলছে যে আমাকে মানে ওরা মানে খুব অসুস্থ ছিল আর কি মহিলা, তার মানে একটা লেবার হয়েছিল আর কি। লেবারের পরে তিনি মানে মানে এটা কি বলা হয়, পোস্ট লেবার সিচুয়েশন। হুম, হুম। তো ওনাকে বলছিল যে মানে আমাকে ইঞ্জেকশন দিয়েন না, আমি ইঞ্জেকশন দিলে আমি হয়তো বাঁচবো না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু উনি ওনার রেসপন্সিবিলিটি ছিল বা ওনার কাজ ছিল এটা উনি পুরো করছেন ইঞ্জেকশন, আচ্ছা। কারণ ওইটা দিতেই হতো আর কি। হুম, হুম, হুম। তো যাওয়ার পর ওই দিন রাত্রে রোগীটা মারা যায়। ঠিক আচ্ছা। আছে, এবং উনি স্বপ্নে দেখতেছেন রাত্রেবেলা যে ওই রোগীটা তাকে বলছে যে আপনাকে আমি বলেছিলাম যে আমাকে ইঞ্জেকশনটা না দিতে, আপনি ইঞ্জেকশন দেওয়াতে আমি মারা গেছি। আচ্ছা, এটা উনি উনি মানে উনি স্বপ্নে দেখছেন? স্বপ্নে দেখছেন যে আপনি আমাকে কেন এই কষ্টটা আচ্ছা, দিলেন, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমাকে কেন কষ্ট দিলেন। আচ্ছা। তো উনি ঘুম থেকে ঠুক করে উঠে পড়েন, রাত দিয়ে হুম, উঠে পড়েন। উনি চিন্তা করেন যে আসলে জিনিসটা কি ঘটছে, এটা কি আমার মনের কোনো অপরাধ বোধ, কারণ আমি তাকে যেটা দিছি সেটা দ্যাট ওয়াজ মেন্ট টু বি, এটা একটা মানে ইট ওয়াজ এ ট্রিটমেন্ট। হুম, হুম, এবং তাকে ডাক্তার, আরো সিনিয়র ডাক্তার, উনি তো নতুন অ্যাপয়েন্টেড, ইটস নট হার জব, হুম, উনি জাস্ট অর্ডার পালন করছে। হুম, হুম, তো এটা কেন হলো? তো উনি বলছে যে এরপর থেকে ওনার কাছে মানে প্রায় মনে হতো যে কেউ ওখানে মানে ওই সিঁড়িটাকে উনি এড়ায় চলতো, যে ওই জায়গাটাতে কেউ একজন ওনাকে হুইসপার করতো আর কি, এরকম ওনার কাছে লাগতো সবসময় মনে হয়। সবসময় মনে হতো। আচ্ছা, উনি কি শেষ পর্যন্ত এই ব্যাখ্যাতেই ছিলেন যে ওনার এই জিনিসটা আসলে এই অপরাধ বোধ থেকে বা উনি নিজের- অনুশোচনা বোধ থেকে হচ্ছে? ওনার নিজের মধ্যে মনে হয়, বাট উনি বলে যে দ্য এক্সপিরিয়েন্স হি হ্যাড দ্যাট ডে, বলে আমি পুরোপুরি একটা মানে রিয়েল স্টেটেই ছিলাম, ওখানে আচ্ছা। এমন কোন স্টেট ছিল না যে আমার এরকম কোন হ্যালুসিনেশন হবে বা সামথিং লাইক দ্যাট। আই ওয়াজ ইন দ্য রিয়েল স্টেট, মানে আমি একদম বাস্তবেই ছিলাম। হুম, সো সামথিং ওয়াজ দেয়ার। হ্যাঁ, এবং উনি কিছুটা মানে প্যারানর্মাল জগতে বিশ্বাস করেন আবার করেন না, উনি যে শুনে থাকেন। উনি আরো কিছু আমার এরকম ঘটনা বলেছিলেন ওনার লাইফে এরকম, যেমন 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 উনি মানে এরকম মানে উনি ওনার লাইফে দেখেছেন যে অপারেশন থিয়েটারে রোগীকে উনি খেয়াল করেছে, ওনার মনে হয়েছে যে হি স সামথিং লিভিং দ্য বডি লাইক দ্যাট, she saw something। লিভিং মানে শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেছে আচ্ছা, ওনার মনে হয়েছে। মানে এটা পেশেন্ট না, উনি দেখছেন? উনি দেখছেন, আচ্ছা। ওনার মনে হচ্ছে পেশেন্টের শরীর থেকে কিছু বেরিয়ে গেল, হুম, এবং পেশেন্ট ওই সময় খুব আনস্টেবল কন্ডিশনে চলে গেছিল, হার্ট রেট খুব ড্রপ করছে স্টাফ লাইক আচ্ছা, দ্যাট। ওকে। এবং পরবর্তীতে যখন মানে ওনাদের হার্ট রেট ব্যাক করে সবকিছু নর্মাল হয়, নর্মাল, হ্যাঁ। নর্মাল হয়, ওনার কাছে স্পষ্ট নাকি মনে হয়েছে যে পেশেন্টটা কোথা থেকে ব্যাক করে আসছে, ও, সামথিং লাইক দ্যাট। তো এগুলা নিয়ে উনি এখন অনেক স্টাডি করেন যে মানুষের না মানে ওনার মানে শেষ পর্যন্ত উনি এখন যেটা বিশ্বাস করছেন সেটা হচ্ছে অনুশোচনা বোধ। অনুশোচনা বোধটা হচ্ছে ওনার ভেতরে কাজ করে আর কি, এটা কিন্তু উনি নিজেকে প্রবোধ দিচ্ছেন। আচ্ছা, নিজেই বলছেন, আবার নিজে বলছেন। সামটাইমস এইভাবে মানে রিলিফ পাওয়া যায় আর কি। Relief পাওয়া যায়, right. যেমন আমরা কোনো জিনিস নিয়ে খুব বেশি মানে খুব জিনিস মানে when something becomes very complicated তখন এইরকম ধরনের একটা রিলিফ পাওয়ার জন্য আমরা তখন ভাবি যে হ্যাঁ আমরা একটা উপায় খুঁজি আর কি। উপায় তো খুঁজি। আপনি জানেন আমি লাস্টবার যখন বুথ এফএম এসেছিল না, আমার সাথে আরো ছিল, ফার্নান ছিল, আমি مرحبا يا رئيس، أعطيك 5699 ريال سعودي وأعطيني آيفون 16 برو ماكس. تمام الحين راح সিরিজে উঠতে হতো। বুথ এফএম আমি আসছি 2012 সাল থেকে মোটামুটি। আমি কিন্তু পুরো আপনাদের উপরে চলে গিয়েছিলাম। হ্যাঁ, আপনি আমাকে বলছিলেন। I didn't see this floor. This is very strange thing. অ্যাবসার্ড কিন্তু Absurd. যে আমার জীবনে ফার্স্ট ঘটলো, হ্যাঁ, সেটাই। আই সোয়ার আপন আল্লাহ, মানে এই জিনিস দিস হোয়াট হ্যাপেন। সেটাই তো সেটাই। আমি না, আমার সাথে ফার্নান্ডো সেম জিনিস ঘটেছে, হ্যাঁ, আমাকে ফার্নান বলছিল একদম টপ ফ্লোর। হ্যাঁ, এবং- এইটার আমরা ব্যাখ্যা কি দিব, যে আমরা ক্লান্ত ছিলাম, আমরা দেখতে পাইনি, সামথিং লাইক দ্যাট। মানে মানে মানুষের ইনস্টিংক্ট কাজ করে। তো মানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা জায়গায় মানে রেগুলার যান জি,
তখন আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সেই জায়গায় পৌঁছে দিবে। অবশ্যই। আপনি যত মানে আনমাইন্ডফুল থাকেন যাই হোক না কেন, আপনার মানে অত টেনশন করার Tension করার কিছু কিন্তু নেই। আপনি যে জায়গায় কখনো জাননি জাননি আমি সেই জায়গাটা কেন পৌঁছে I've যাবেন never আপনি? been to the top floor of the Exactly. So, মানে this is absurd. Absurd. যে মানে এজন্য বললাম যে ব্যাখ্যাতিক কিছু ব্যাপার ঘটে। ব্যাপার সবসময় আমাদের আছে, এন্ড মানে আমাদের সেইগুলো নিয়েই চলতে হয় অলওয়েজ। এবং ওই ডাক্তার সাহেবের ওনার যে কথাগুলো, যে উনি যে ফার্স্টে ফিল করেছেন কিছু একটা দরজার বাইরে, যে উনি দেখেছেন একটা ছায়ার অবয়ব বসা ওখানে, এবং মুভিং টু দ্য নেক্সট ল্যান্ডিং, তো এগুলোর উনি কোনো ব্যাখ্যা পান না। এবং উনি অবশ্যই দেখেছেন যে ছাদের উপর থেকে কিছু লাফিয়ে পড়েছে। এগুলো এক্সপ্লেনেশন নাই আসলে। নাই। মানে ব্যাপারটা যে মানে উনি যেগুলো ওনার ভিতরে যে ফিলিং গুলো কাজ করেছে, জি। ওই সময় উনি যা ফিল করেছেন সেইগুলো তো উনি ফিলই করেছেন আসলে। ওইটাকে আসলে ঠিক মানে কেন ফিল করলাম এটার কোনো ব্যাখ্যা আসলে নাই। এখন সেটাই। পরের ব্যাপারগুলো উনি বলে দিতে পারেন যে হ্যাঁ আমার ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করেছে, গিলটি ফিলিং থেকে এরকম কোনো কিছু হয়েছে, বাট সেটা উনি নিজেকে প্রবোধ দিচ্ছেন। সেটা হতে পারে মেবি, মানে শি নোজ বেটার দ্যান আস, বাট পরের যে ব্যাপারগুলো সেগুলো তিনি বলতে পারেন। বাট আগে যে ফিলটা হঠাৎ করে কেন হলো, সেটাই। গড নোজ যে God knows, আসলে ব্যাপারটা কি। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক স্টোরি। আমার কাছে মনে হয় যে মানে ভালো ছিল। আমরা নেক্সট স্টোরিতে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই, আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা বাবু ভাইয়ের কাছে চলে যাই এবং আমরা তারপরে একসাথে আপনাদেরকে SMS এবং আপনাদের যে সমস্ত ইমেল, আপনাদের যে সমস্ত ফেসবুকের কমেন্ট গুলো আছে সেগুলো পড়বো। বাবু ভাইয়ের ঘটনাটা পড়ে শেষ করে আমরা শেষ করে ফেলি। তো বাবু ভাই, আমরা সেকেন্ড স্টোরিটা শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ রাসেল ভাই, এটা হচ্ছে ইয়াসির ভাইয়ের ঘটনা, বেশ কিছুদিন আগের। অ্যাকচুয়ালি ইয়াসির ভাই গ্রামে যেত আর কি বেড়াতে, প্রায় ওনার গ্রাম খুব ভালো লাগতো আর কি। তো উনি ওইবার ওনার এক ফ্রেন্ডের ডাকে তাদের গ্রামের বাড়িতে যায়। সো ওনার গ্রামের মানে ওনার যে ফ্রেন্ড ছিল আর কি, তো ফ্রেন্ডটা ওনার সাথে আসতে পারেনি, আগে গিয়েছিল। তো ওনাকে বলে যে তুই চলে আয়, এরকম করে নর্থ বেঙ্গলের কাছের একটা গ্রাম আর কি। আচ্ছা। তো যাই হোক, উনি ওই রওনা দেন আর কি দিনের বেলা যথারীতি সময় মতো গ্রামে। ওনার ওখানে যে নেমে রাত্রেবেলা আসা শুরু করেন। তো রাস্তাটা ছিল বেশ আপনার অন্ধকার হয়ে গেছে, রাত্রেবেলা ধরেন 10টা-11টার সময় বেশ অন্ধকার হয়ে যায়। তো গাছপালার মধ্যে দিয়ে যখন আসতেছেন তখনই ওনার কাছে বেশ মানে ভালো লাগে, কারণ মানে এই জায়গাটা হচ্ছে বেশ জোনাকি জ্বলছে, এরকম একটা অবস্থা। এবং গ্রামটা বেশ নিশুতি একটা গ্রাম, যেখানে বিদ্যুতের কিছুই নেই সেখানে। তো আস্তে আস্তে তো উনি এসে এক জায়গায় দাঁড়ান, সেখানে এসে দেখে যে একটা আপনার খেয়া ঘাট আছে। তো খেয়া ঘাটে আপনার একজন মাঝি বসে আছে একটা ছোট নৌকাতে। তো উনি বলেন যে আমি নদী পার হব। তো লোকটা কোনো কথা না বলে ওনাকে জাস্ট নৌকায় উঠতে বলেন এবং নৌকাটা আস্তে আস্তে ছেড়ে দেন আর কি। তো নৌকাটা যখন যাচ্ছে রাসেল ভাই পানিতে, এবং উনি শব্দ পাচ্ছেন যে যে মাঝি আছে সে আস্তে আস্তে করে আর কি আপনার বৈঠা পাচ্ছে আর কি। তো যেতে 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 নৌকার মানে বেশ অনেকক্ষণ চলে গেছে, উনিও বেশ মানে আর কি হয়ে গেছেন। উনি ওখানে বসে একটা সিগারেট ধরান, সিগারেট খাচ্ছেন। তো এক সময় উনি খেয়াল করেন যে নৌকাটা আর কি আর সামনে বাড়ছে না, মনে হচ্ছে যে নৌকাটা ভেসেই আছে ওখানে। আচ্ছা। তো উনি হঠাৎ করে তাকান সামনে, তাকায় দেখেন যে নৌকার মধ্যে আসলে কেউ নাই, উনি একাই বসা নৌকার ভেতরে, কোনো মাঝি নেই নৌকার ভেতরে। এবং এই সময় উনি দেখেন যে নৌকাটার মানে যে সামনে যে ভাগটা, ওই জায়গাটা বেশ দুলতেছে, মনে হচ্ছে কেউ ঠেলে দিচ্ছে বেশ উপরের দিকে। আচ্ছা। এবং মানে একটা এই গোঙানির মতো শব্দ আসতেছে আর কি, লাইক সামবাডি ইজ মানে কেউ একজন গোঙাচ্ছে, কাউকে মানে মুখ চেপে ধরছে, মানে ডেফ অবস্থা আর কি। আচ্ছা। উনি বেশ এটাতে মানে ভয় পেয়ে যান। নদীর প্রায় মাঝামাঝি জায়গা, মানে মধ্য নদীতে প্রায় উনি। এই সময় এরকম একটা শব্দ আসতেছে এবং নৌকার কোনো মাঝি নাই, বৈঠা কোথায় তাও জানেন, এবং উনি এটাতে ইউজ টু না, এই বৈঠা পাওয়ার মতো অবস্থা ওনার না। তো উনি বেশ ভয় পান। তো গোঙানির শব্দটা এক পর্যায়ে মানে উনি মানে মনে হচ্ছে কি গলা চেপে ওনাকে বলতেছে মেরে ফেললো, এরকম মানে এরকম ধরনের একটা কথা আর কি। তো উনি তখন না ওই পানিতে লাফ দিয়ে পড়েন আর কি, আর উনি ওখানে আর বসে থাকতে পারেন না। পানিতে লাফ দিয়ে পড়ে উনি যেভাবে সাঁতার জানতো, খুব মানে কম মানে কষ্ট করে সাঁতরে আশ্রয় পাচ্ছে আর উনি ডাঙায় উঠে আসেন। এই পাশে যে পাশ থেকে উনি নৌকা উঠছিলেন সেই পাশে উনি উঠে আসেন এবং উনি দৌড়তেন ওখানে। তো দৌড়াতে উনি যায় যে একদম আর কি দূরে কোথাও পায় না, দেখে যে একটা দোকান আর কি আছে। তো দোকানের ভেতরে হালকা আলো জ্বলতেছে, দোকানটা বদ্ধ, তো দোকানের মধ্যে হালকা আলো জ্বলতেছে আর কি।
তো উনি দোকানের মধ্যে খুব নক করেন, কিল টিল মারেন, দোকানের লোকটা ভেতর থেকে একজন বলে কে এত রাতে, সেও দরজা খুলতে চায় না। তো উনি তারপর বলে ভাই আমি আসছি, আমি শহর থেকে আসছি, দরজাটা খুলেন প্লিজ, আচ্ছা ঝাপটা খুলেন প্লিজ। অনেক রিকোয়েস্ট করার পর লোকটা ঝাপ খুলে একটু খুলে দেখে ওনাকে, দেখে বলে যে আপনি এখান থেকে কি করতে আসছেন? তো বলে যে আমি এখানে আসছিলাম, আমি তো ওই পার নদীর ওই পারে যাবো, এখানে এসে বলে আপনি এখান থেকে কেন আসছেন? আপনি তো ওই পার দিয়ে ওখানে আছে, ছোট সাঁকো আছে, ওখান থেকে যেতে পারতেন, ওখানে তারপর ভালো নৌকার ব্যবস্থা আছে, আপনি কোনো না কোনো ভাবে ওখানে পৌঁছে দিত, এই রাস্তা দিয়ে তো আসার কিছু নাই। উনি বললো যে ভাই আমি এখান থেকে আসছিলাম, এসে একটা নৌকা দেখছি ঘাটে, এবং এই ঘাটে আমি পার হতে গেছিলাম, এরকম পড়ছি, তার শরীরে ভেজা। তো লোকটা ওনার গাটা মুছতে দিল। তো বললো যে আপনি যেখান থেকে আসছেন এখানে এই জায়গায় আগে একটা এরকম মাঝি থাকতো আর কি, এবং মাঝির আপনার সম্পদ ছিল, কিছু জমি জমা ছিল। তো এই গ্রামে যে ওখানে একজন আছে, দুষ্ট লোক আছে আর কি, সে ওখানকার প্রভাবশালী লোক আর কি, সে মাঝির জায়গাটা নেওয়ার জন্য তার সাথে অনেক গন্ডগোল করছিল, এবং পরে ওই মাঝিকে মেরে আপনার ওই পাথর বেঁধে আর কি পানির তলে ডুবা দেয় আর কি। এবং এরপর থেকে অনেকেই নাকি ওখানে দেখে যে ওই মাঝিকে বলে যে আপনি ওখানে মাঝি পাবেন কোথায়, ওখানে নৌকাও তো থাকার কথা না, কিভাবে আপনি নৌকার মধ্যে গেলেন আর কিভাবে আপনি পড়লেন, এরকম আর কি। তো ওই লোকটা ওনাকে তো উনি খুব ভয় পায়, এবং ওই রাতের বেলা উনি ওই দোকানেই থেকে যায় আর কি লোকের সাথে, এবং পরে ওখান থেকে উনি ব্যাক করেন। ওকে, এটা ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আপনার সেকেন্ড স্টোরির জন্য। আমরা সেই ঘটনা নিয়ে আমরা আবারও ফিরে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন আর কি করেন আপনি? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শুভ, আমি এসেছি উত্তরা 10 নম্বর সেক্টর থেকে। জি। Hey, my name is Ling. I just completed my master's degree at Aston University. As part of my course, I got to complete a work. সো ভাইয়া আপনি কি করেন? আমি একটা কোম্পানিতে আর কি জব করতেছি। আপনার কাজটা কি? নাম না শুনলাম, আপনার কাজটা কি? আমার কাজটা ওয়াশিং এ। ওয়াশিং এর কাজ। ওকে, তো আপনি যখন যে ঘটনাটা বললেন তখন আপনি কি করতেন? তখন আমি আসলে একটা এমব্রয়ডারিতে জব করতাম। ওকে, এমব্রয়ডারি কাজ করতেন। জি। এখন আমরা চলে যাই আপনার ঘটনায়, শুনি আপনার ঘটনাটি। সো ভাইয়া সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা হচ্ছে 2012 সালের, এটা হচ্ছে মার্চের দিকের ঘটনা। জি। সো আমার একটা অদ্ভুত অভ্যাস কি, যে আমি বেশি রাত জাগি, তো রাতে হাঁটা চলাটা বেশি করি। তো তখন আর কি সন্ধ্যাবেলা হাঁটা চলা করতেছিলাম, তখন সম্ভবত এশিয়া কাপ খেলা চলতেছিল। তো খেলাটা দেখে আর কি আমি বাসায় ব্যাক করতেছিলাম রাত্রে 12টা কি 12:30টার দিকে। তো আমাদের এলাকায় একটা জায়গা আছে, ওইখানে তখন নাইট গার্ড ছিল না, বাট এখন আছে। আচ্ছা। তো ওইখান দিয়ে আসতেছি, তো আমি দেখলাম যে একটা নাইট গার্ড বসে আছে। আচ্ছা। কিন্তু তার হাতে যে লাইট থাকবে সে জিনিসটা নাই, একটা লাঠি শুধু। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে একটা যেহেতু এতদিন দেখি নাই, তো হঠাৎ করে দেখলাম, তো জিজ্ঞেস করতেই পারি এলাকায়। তো আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কি এখানে নতুন, আপনাকে নিয়োগ দিচ্ছে? তো সে আমাকে বললো, সে আমার কোনো রেসপন্স দেয় নাই, রিপ্লাই দেয় কথা। আমি চলে আসতেছি, তো পিছন থেকে সে ডাক দিল, আচ্ছা, একটু মোটা গলায় সে ডাক দিল যে বাবা একটু এদিকে আসো। তো আমি তার কাছে গেলাম, তো গিয়ে বললাম জি আঙ্কেল বলেন। তো বললো যে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম যে কি কথা? সে বললো যে আমার একটা কাহিনী আছে, সেটা আমি তোমাকে বলতে চাই। আচ্ছা। তো আমি বলতেছিলাম দেখেন এইসব আমাকে এখন বলে লাভ নাই, আমি বাসায় যাবো, এমনি রাত 12টা 12:30 বেজে গেছে। তো সে আমার বলতেছে যে না তুমি একটু শুনে যাও, এত টাইম অপচয় করলা, তা আরেকটু করো। তো আমি তার পাশে বসলাম আর কি, একটা বেঞ্চ ছোট, তো এটা বেঞ্চ বলা যায় না, ওয়াল টাইপের। তো আমি সেখানে বসছি, বসার পরে সে আমার বলতে শুরু করলো, সে তার বাড়িটা কি নওগাঁতে। তো সে আজ থেকে 12 বছর আগে, তখন আর কি সেই সময় থেকে 12 বছর আগে সে তার একটা চার দোকান ছিল। তো তার বাড়িটা হাইওয়ের পাশে, তার চার দোকান, আর বাড়িটা হাইওয়ের সাথে। আচ্ছা। তো সে চার দোকান বন্ধ করে রাত্রে 11টা কি 11:30টার দিকে বাড়িতে ফিরে। তো প্রতিদিনের মতো সে, ও রাসেল ভাই এখানে একটা কথা বলে রাখি, এই কথা যখন সে আমাকে বলতেছিল আমার খুবই বিরক্ত লাগতেছিল। আমি বললাম যে আমি বাসায় চলে যাবো আঙ্কেল, আরেকদিন শুনবো আপনার কথা। তো সে বললো না। তো আমি আসলে একটা সিগারেট বাইর করি পকেট থেকে, যে সিগারেটটা খাওয়ার জন্য। সে আমাকে বললে তুমি চুপ করে বসে আমার ঘটনাটা শুনো, আর সিগারেট জ্বালাবে না, আমি সিগারেট খাই না, লোকটা আমাকে বললো। তো আমি আমার ডানার থেকে বামাতে সিগারেটটা নিয়ে তার কথা বসে বসে শুনতেছিলাম। তো সে বললো এক রাতে আমি প্রতিদিনের মতো 11:30টার দিকে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দিচ্ছি। তো হাইওয়ে ধরে যখন বাড়ির পথে রওনা দিচ্ছি, তখন দেখি রোডের মাঝখানে একটা বৃদ্ধা মহিলা তার মাথাটা কোলের ভিতরে নিয়ে
উকুন বাজতেছিল। তো উকুন বাজতেছিল আর ওই মাথাটা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিচ্ছে। আচ্ছা, এই জায়গাটা আমার বিশ্বাস করতে সমস্যা হয়েছে, এই জন্য আমি তো তখন জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ। তারপরে বলেন। তো বাট এই ঘটনাটা ওই মানে দারোয়ান চাচা বলছেন। হ্যাঁ, ওই আচ্ছা। চাচা আর কি বলতেছিল আমাকে। আচ্ছা, হ্যাঁ, অদ্ভুত একটা হাসি দিচ্ছে। আচ্ছা, তা হাসি দিলে উনি আবার কি খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে উনি একটা দৌড় দেয়। তো যেহেতু হাইওয়ের ভিতরে, সে দৌড় দিলে তাকে নাকি একটা ট্রাকে ধাক্কা মারে। তার ভাষায় ছিল লরি। হুম, একটা ধাক্কা মারলে সে ওইখানে পড়ে যায়। এই বলে সে চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা তারপর কি হয়? হুম, যেহেতু অদ্ভুত একটা জিনিস, আমি জিজ্ঞেস করলাম তারপর কি হয়। সে আমাকে বলল যে তারপরে আমি ঘটনাস্থলে মারা যাই। এই কথা শুনে আমার কেমন একটু অবাক লাগলো, যে সে যদি মারা যায় সে আমাকে কিভাবে বলতেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, কি বলেন এসব? কয়, দেখো বাবা আমার দিকে তাকে, সত্যি কিনা। তো সে যখন মাথাটা উঠালো আমার দিকে তাকালো, দেখি সে কিন্তু ঘটনাটা নিচের দিকে তাকায় বলতেছিল। সে যখন মাথাটা উপর দিকে তাকে আমার দিকে তাকালো, দেখলাম যে তার সারা মুখ একটা কিছুতে অ্যাক্সিডেন্ট হলে যে অবস্থা হয়, সারা মুখে রক্ত মাখা, আর তার মাথা থেকে মজক গুলা গলে গলে পড়তেছে। তো এই ঘটনা দেখার পরে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি নাই। তো জায়গার উপরে আমি সেন্সলেস হয়ে ওখানে পড়ে যাই। তো আমার কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না রাসেল ভাই। তো হঠাৎ করে আজানের শব্দে আমার আর কি হুশ ফিরে আসে। তো আমি মাথা ওইখান থেকে, মানে মাথাটা এত ভার হয়েছে যে আমি মাথাটা করতে পারি না, মানে সোজা দাঁড়াতে পারি না। কোনো মতে আমি বাসায় যাই, তো বাসাটা আমার বেশি দূরেও না। তো বাসায় যেয়ে আমি মাথায় পানি ঢেলে কাউকে কিছু না বলে শুয়ে পড়ি। তো কিছুদিন শরীর খারাপের পর আমি ঘটনাটা আমার বন্ধু বান্ধব মানে আত্মীয় স্বজন কাউকে বললেও তারা কেউ বিশ্বাস করতে চায় না ঘটনাটা, যেহেতু অবিশ্বাসী একটা ঘটনা। তো সে বিশ্বাস করতে চায়। লাস্টে শেষকালে আমি একটা হুজুরকে বলি এই ঘটনাটা, ইমাম সাহেবকে, ইমাম সাহেব আমার সাথে তো এরকম একটা ঘটনা ঘটছে, তো কেন এরকম ঘটলো? তো তিনি আমাকে বললেন যে তুমি রাত বেরাতে যে চলাফেরা করো, তোমার পিছে খারাপ কিছু ফলো করছে। তো এই জিনিসটা থেকে তোমার মুক্তি পেতে হবে, নয়তো এই জিনিসটা তোমাকে জ্বালাতন করবে। বিভিন্ন রকমের। সেই জিনিসটা আমি বললাম যে এই জিনিসটা কি আর কেউ দেখছেনি? কয় না, এই জিনিসটা তো এদিকে এরকম না, অন্য কিছু হতে পারে, কিন্তু এরকম কোনো কিছু এখন ঘটে নাই। তো তোমার সাথে যেহেতু ঘটেছে তোমার পিছনে খারাপ কিছু আছে। তো তিনি আমাকে একটা লাল সুতো দেয় পরে, সুতো আমার কায়াঙ্গুলে বামাতে কায়াঙ্গুলে বেঁধে দেয়। তো বেঁধে বলে এটা 7 দিন পরে তুমি এটা নদীর জলে ফেলে দিবা ভোরবেলা। তো আমি রাসেল ভাই ওই কায়াঙ্গুলের রশিটা আর কি 7 দিন ব্যবহার করে আর কি ভোরবেলা নদীর জলে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে আল্লাহর রহমতে বর্তমানে আর কোনো সমস্যা হয় নাই। এই ছিল আমার ঘটনা। আচ্ছা, আপনার এই ঘটনাটাই যে আপনি বললেন, আপনি নিজের চোখে দেখেছেন এটা, না? জি, এটা আমি নিজে চোখে দেখতে। যেহেতু রাসেল ভাই একটা কথা কি, এখানে আমি নিজেকে প্রথম বিশ্বাস করতে পারিনি। যখন আজান দিল আমি উঠলাম, পড়ে গেছে ওইখান থেকে উঠলাম, আমি নিজেকে প্রথম ভেবেছিলাম যে হয়তো আমি কোনো ভুল দেখেছি অথবা করেছি। কিন্তু আমার ওই জিনিসটা খেয়াল আছে, যেহেতু আমি ডান হাত থেকে সিগারেটটা বাম হাতে নিয়েছি আর সেইখানে বসেছিলাম যেখানে সে আমাকে বলতেছিল। তা আমি যদি ডান হাতে বাম হাতে নিয়ে হঠাৎ করে পড়ে গেলাম, তো কিন্তু আপনি যেটা দেখেছেন সেটা অস্বাভাবিক না? আপনার কাছে মনে হয় না যে অস্বাভাবিক জিনিসটা? জি, এই জিনিসটা আসলে সত্যি মানে বলতে গেলে মানে অবিশ্বাসী আগে ঘটনা। দেখেন একটা জিনিস, যে একটা মৃত ব্যক্তি সে বলতেছিল সে মারা গেছে শেষকালে, কিন্তু সে প্রথম আমাকে ঘটনাতে শুরু করলো। এর ভিতরে একটা প্যারানরমাল কিন্তু জিনিস ছিল, যে সে একটা মাথা দেখেছিল, ওইটা একটা অবিশ্বাস্য জিনিস। না, সেটা বুঝতে পেরেছি। কিন্তু তার যে চেহারাটা সে যেভাবে দিচ্ছে, রাসেল ভাই আমার শরীরের উপর পশ্চিম এখন দাঁড়িয়ে গেছে, যে তার যে চেহারাটা যে দেখে তার পুরো রক্তে লাল। না, আমি আপনাকে অবিশ্বাস করছি না, আমি জাস্ট আপনাকে জানার জন্য বললাম। আপনার ফ্যামিলিতে এছাড়া আপনার অনেক ঝামেলা আছে, আপনি বলছেন আপনার মা যখন আপনাকে ভাই মনে হয় মানে আমার জন্মের আগে আর কি। জি জি, কি যেন ঝামেলাটা? ওইটা হচ্ছে যে রাসেল ভাই আমার ভাইয়ের তখন 4-5 বছর বয়স, বড় ভাই আর কি, আমার বড় ভাই। জি। তো 4-5 বছর বয়স। তো আমরা যে এলাকায় ঘটনা ঘটে যাই একটু আগে আমি বললাম, সে এলাকাতে আমরা থাকতাম। তো অন্য সাইডে ওইখানে একটা গাছ, সেই কথাটা আমি আপনার বলি না আর কি, তাল গাছ, বট গাছের উপর তাল গাছ। তো বট গাছের উপর একটা তাল গাছ, তো ওইখানে একটা বেকারি আছে। তো ওই সাইডে আমাদের বাসা ছিল। তো ওই বাসাটা আপাতত নেই, মানে ওইখানে ভাড়া থাকতাম আমরা। তো ওইখানে আমরা ভাড়া থাকি। তো আমার খালা খুব অসুস্থ ছিল, আমার একটা খালাতো ভাই ছিল আমার বড় ভাইয়ের বয়সী। তো তিনি, আমার আম্মু সন্ধ্যার মানে দুপুর বেলা আর কি একটা ভিক্ষুক আসে, আমার আম্মু তখন গর্ভবতী। তো ভিক্ষুক আসে, এসে জিজ্ঞেস করে যে মা ভিক্ষা দাও। তো আমার মা আম্মু তাকে ভিক্ষে দেয়। ভিক্ষে দেওয়ার পরে
তো আম্মু যাক ভিক্ষুক চলে যায়, চলে যাওয়ার পরে আম্মু আর কি সন্ধ্যার পরে আর কি দুইটা বাচ্চারে, যেটা আমার আন্টি অসুস্থ, তার ছেলে আর কি আমার আম্মুর কাছে ঠিক আছে, তো তাকে পাশে রেখে আমার বড় ভাইকে পাশে রেখে আম্মু শোয়, সে ঘুমায় আর কি। তো হঠাৎ করে সে রাত্রে স্বপ্ন দেখে যে ওই ভিক্ষুকটাই তার কাছে আবার আসছে। তো আম্মু বলছে যে আপনাকে না একবার ভিক্ষা দিলাম। ও এর ভিতরে কথা রাজার ভাই বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আম্মুরা বলতেছে স্বপ্নের ভিতরে যে তোর কাছে চাইলাম তুই দিলি না। আম্মু বলতেছে যে আপনাকে আমি দুপুরবেলা ভিক্ষা দিলাম, আবার আপনি কি চান? তো বলতেছে তোর দুই পাশে যে দুইটা বাচ্চা আছে তার ভিতর তুই আমাকে একটা দিয়ে দে। তো আম্মু বললো যে না, এখান থেকে একটাও দেওয়া যাবে না, এটা আমার বোনের ছেলে আর এটা আমার ছেলে, তো এটার ভিতরে কাউকে একটাও দেওয়া যাবে না। তো সে বলতেছে না, আমি ছাড়া যাবো না, কোনো মতে যাবো না, আমাকে একটা দিতেই হবে, দুইটার ভিতরে একটা দিতে হবে। তা আম্মু তো কোনো মতে দিবে না। তো লাস্টে অনেক আর কি স্বপ্নের ভিতরেই মানে জোরাজোরি হওয়ার পরে আম্মু বলে ঠিক আছে তুই যেহেতু মানবি না, যাবি না, তো তুই এক কাজ কর, আমার পেটে যে সন্তান আছে সেটা নিয়ে যা, তারপর তুই এই দুইটা নিস না। তো আম্মুর খুবই মানে অসুস্থ হয়ে পড়ে আর কি ওই স্বপ্নের ভিতরে। তো এর ভিতরে সে চলে যাইতেছে নিয়ে আম্মুর যে ভাষায় আর কি একটা ঝোলা কাঁদে, সে চলে যাইতেছে। তো আম্মু বললো তুই যেহেতু আমারটা নিয়ে চলে যেতেছিস, আমার পেটটা নিয়ে, তাহলে আমি তোকে কিভাবে ছেড়ে দিই? এই বলে সে হারিকেনটা ছুঁড়ে মারে তার দিকে, তো তার সারা শরীরে আগুন লেগে যায়। তো এর ভিতরে আম্মু খুবই অসুস্থ হয়ে পড়ে। এর ভিতরে ভোরবেলা সকাল দিকে মানে সবাই মিলে আম্মুকে হাসপাতালে নেওয়ার জন্য মানে যে বের হবে তোরা থেকে সবাই আসে, আম্মু চিল্লাচিল্লি, মানে পেটে খুব ব্যথা। তো সবাই ঘরে আসে, কেউ ফলো করে না দরজার সামনের দিকে, কেউ ফলো করে না, জাস্ট দরজার ভিতরে আসে আম্মু ধরে আর কি বাইরে নিতেছে। এর ভিতরে আম্মু ফলো করে যে দরজার সামনে একটা কাক মরে পড়ে আছে, একটা কাক পড়ে আছে এখানে, কালো কুচকুচে একটা কাক। তো আম্মু বলে সবাইকে আর কি এই ঘটনা খুলে বলে, আমার খালু, তারপরে আমার আব্বুকে এইসব কথা খুলে বললে, তারপর ওই কাকটাকে আবার আগুনে পুড়ে, ওই কাকটাকে, যেহেতু হয়তো অবশ্যই থাকতেও পারে, তারপরে থেকে ওই বাসাটা আর কি চেঞ্জ করে দেয়। তারপরে আর কি আম্মু একটা কবিরাজের কাছে গেছিল, হাসপাতালে যেহেতু দেখে যে বাচ্চা আর নেই, বাচ্চা ডেট। তো আম্মু একটা কবিরাজের কাছে, কবিরাজ বললো যে আপনার বাচ্চা তো এটা নিয়ে গেছে, তো আপনাদের সেকেন্ড যে বাচ্চাটা হবে তার কোনো প্রবলেম মানে সে হবে মুরলি, তার কানে একটা ছিদ্র করে দেন, আর তার সাথে তার মানে 20 বছর আগে তার ভিতরে তার সাথে কোনো খারাপ কিছু ঘটতে পারে, কিন্তু তার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, কিন্তু তার পরবর্তীতে তার কিছু হবে না। আপনাদের ফ্যামিলিতে অনেক কিছু ঘটে গেছে এরকম আর কি, মানে আমার ফ্যামিলি। আপনার কানে আপনি বলছেন যে এই জন্য আপনার কানে ছিদ্র করা, এই তো? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুব টাইমের লিমিটেশন আছে আমাদের। শুরুতে চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন যদি বলা সম্ভব হয়, তো তারপর আপনার ঘটনায় যাবো আমরা। জি, আমি রায়হান বলছি। রায়হান, আপনি বলছেন যে আপনার সাথে ঘটনা ঘটে এবং আপনার ওয়াইফের সাথেও ঘটে। প্রথম কবে আপনারা টের পেলেন? Simsalabim, open up! Wrong again. Hello, Mr. Thief. My name is Alibaba. Can I help? I've forgotten the password. যে কোনো একটা ঝামেলা আছে আপনাদের মধ্যে বা কিছু একটা ঘটছে আপনাদের সাথে, এইটা প্রথম কবে টের পেলেন? এটা এই বছরই জানুয়ারি মাসে আর কি, জানুয়ারি মাসের মাঝামাঝি টাইমে। তো তখন হচ্ছে আমরা ফিল করা শুরু করি যে আমাদের প্রবলেমটা, আমরা বর্তমানে যে রুমটা আছি ওটার পাশের রুমে যখন আমরা শিফট হই, রুমটা বড়, তো ওই রুমটা আমরা যখন ফার্স্ট রাতে ঘুমার পরে সকালে আমি উঠি, আমি অফিসে যাবো, আমি সকালে উঠে আমার ঠিক ডান হাতে বুড়ো আঙ্গুলে এখানে একটা ব্লাডের চিহ্ন পাই। ব্লাড বলতে হচ্ছে আপনার ড্রপ দিয়ে যদি 1 ফোঁটা ব্লাড দেন, সেক্ষেত্রে ওখানে যেরকম আপনার বুড়ো আঙ্গুলে ডান হাতের, আচ্ছা, ঠিক এই তালুর উপরে, তালুর সাইডটা। তো এটা আমি দেখতে পাই সকালে উঠেই। তো উঠে আমি জিনিসটা বুঝি না আসলে ব্যাপারটা কি। তো আমার ওয়াইফ যে ও খেয়াল করে জিনিসটা, ও একটু অন্যভাবে নিল, আমি জিনিসটা এড়াই যাই বলতে তখন পর্যন্ত আমার মাথায় কোনো কাজ করে না যেটা অন্য কিছু হতে পারে। খুব স্বাভাবিক। আমি নর্মালি এটা মুছে দিই, মুছে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হই। আচ্ছা, যখন মুছলেন তখন কি আপনি ওইখানে কোনো মানে কোনো ধরনের কোনো কাটা, কোনো ক্ষত নাই, কিছু নাই, আমার হাত পুরো ফ্রেশ। জাস্ট যেটা বললাম যে ড্রপ দিয়ে যদি কেউ দিয়ে দেয় তাহলে যেটা হবে ঠিক করে, কোনো ব্যথাও নাই, কোনো ব্যথা নেই, কোনো কিছু নেই। আমি জাস্ট এটা মুছে দিলাম। পরের দিন ওই দিন রাতের বেলায় আমার ওয়াইফ হচ্ছে রাত্র 2টার পরে মেবি আমি ঘুমিয়ে গেছি। তো ও রাতের বেলা হচ্ছে বিড়ালের ডাক শুনতে পায় খুব জোরে। আমাদের বাসার যে সাইডে জানালার দিকে হচ্ছে আমাদের মাথা, একদম জানালার সাথে লাগানো খাটটা। তো ও
উনি ও হচ্ছে ওই বিড়ালের ডাকটা শুনতে পায় খুব মানে জোরালো, অনেক জোরে জোরে ডাকতে থাকে। এমনকি সেই ডাকটা আস্তে আস্তে এত বেশি হতে থাকে যে ও নিতে পারতেছে না। আমাকে 3 বার জাগায়, 3 বারে আমি ঘুমের চোখে ঘুমাই পড়ি আর কি। আপনি কি শুনতে পারেন যখন না, আমি বিড়ালের ডাক মানে আমি হচ্ছে গভীর ঘুমে, আচ্ছা আমি ওর কথাই শুনিনি, ও জাস্ট আমাকে জোরে উঠাইতেছে, আমি আবার ঘুমিয়ে যাচ্ছি আচ্ছা এভাবে। তো এইভাবে ও শুনতে পায়, মানে এত বেশি শুনতে পায়, ও অনেক ভয়ে কোন রকম রাতটা কাটায়। এমনকি বিড়ালের ডাকটা হচ্ছে ফজরে ঠিক 2 মিনিট আগ পর্যন্ত চলে। বিড়ালের ডাকটা থেমে যায়, তার 2 মিনিট পরেই হচ্ছে ফজর আজানটা দেয়। ও আমাকে উঠায়, আমি নামাজ পড়ি, তখন ও আমাকে ডিটেলস বলে। কিন্তু আমি ওকে বললাম যে এটা নর্মাল হতে পারে, কারণ যেহেতু আমি শুনে নেই, সো এটা কতটা ভয়ানক এটা আমি বুঝতে পারবো না। আচ্ছা তো আমি নর্মাল ভাবে এটা এড়াই চলি। তার 1-2 দিন পর থেকে হচ্ছে প্রবলেমটা হচ্ছে এরকম যে ঘরের মধ্যে রাত্র 2টার দিকে সবাই ঘুমায় গেছে, বাট রান্নাঘরের উপরে যে কিচেনের উপরে যে এটা থাকে, আপনার ক্যাবিনেটটা থাকে, ওটা হচ্ছে নর্মালি একটু জোরে পুশ না করলে ওটা খুলবে না। হ্যাঁ, কিন্তু ওটা দেখতেছি লাগানো, কিন্তু উপর থেকে হাড়ি পাতিল 2-3টা পড়ে যাচ্ছে নিচে কোনো কারণ ছাড়াই। রান্নাঘরে দেখতেছি যে ফ্লোরে পড়ে আছে, বাট ওইটা লাগানো। আচ্ছা, তার মানে হচ্ছে আচ্ছা এটা একটা কারণ, এটা আমি উঠাই দিলাম। এরপরে হচ্ছে প্রবলেমটা হচ্ছে বাথরুমের লাইটটা অল্প একদিন জ্বলে গেল। আমি মাত্র বাথরুম থেকে বের হয়েছি, লাইটটা অফ করছি, দেন আমার ওয়াইফ যাইতে গিয়ে দেখে যে ওটা হচ্ছে জ্বালানো। ও আমার সাথে চিল্লা বলে শুরু করেছে, লাইট কেন? তো আমি ওটা নর্মাল ভাবে নিছি, মানে তখন পর্যন্ত আমি এটা আসলে মানে ফলো করিনি আসলে ব্যাপারটা কি, মানে আমি এটা খেয়াল করিনি। আচ্ছা এরপরে হচ্ছে প্রবলেমটা শুরু হচ্ছে আস্তে আস্তে, রাতে আমার ঘুমটা আস্তে আস্তে নাই হয়ে যায়, মানে আমি ঘুমাতে পারি না, রাতে লাইট জ্বালিয়ে রাখতেছি, তারপর ঘুমাতে পারতেছি না, টুকটাক শব্দ হচ্ছে। আর আমার ওয়াইফ যেটা শুনতে পাই হচ্ছে কোনো মহিলার মানে কানতেছে এরকম, মানে ও মাঝে মধ্যে 2 কান হাত দিয়ে চেপে ধরে, এরকম অবস্থা। এইটা গত 3 দিন আগেও সেম অবস্থা, রাত্র 2:45 বাজে, ঠিক এই টাইমে ও কান্নার শব্দ শুনতেছে। আমি শুনতে পাচ্ছি না, কিন্তু ও শুনতেছে। লাইটটা ফ্যানটা অফ করে দিলাম, বাট আমি শুনতেছি না, ও খুব শুনতেছে। ও ওয়াশরুমে গিয়ে দৌড় দিয়ে আবার দরজাটা খুলে চলে আসছে। একটা পর্যায়ে আমি ওয়াশরুমে সাইডে দাঁড়াই, ও ওয়াশরুম থেকে বের হয়, ঠিক এরকম ঘটতেছে। তো গত পরশুদিন গতকালকে মেবি ও আমাকে বলতেছে কি যে মানে এক পর্যায়ে রাগ হয়ে বলতেছে রাতের বেলা যে কোথায় কি দেখি, সামনে আসে না কেন, আমার দেখার খুব শখ। তার 2 মিনিট পরে হচ্ছে ওয়ার্ডরোবের ভেতর থেকে 2টা নক করলো, ভেতর থেকে। আচ্ছা, টক টক করে 2টা শব্দ আসছে। ইন্টারেস্টিং। আমি আসলে জিনিসটা ঠিক ওই মুহূর্তে বুঝতে পারিনি আসলে ব্যাপারটা কি, কিন্তু আমি খুব মানে চুপ হয়ে গেছি, সাথে সাথে চুপ হয়ে গেছি। তার 2 মিনিট পরে আবার টক টক করে সাউন্ড আসলো। আচ্ছা, এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে আমরা এখানে ঘুমাবো না। ঠিক আমাদের হচ্ছে 2 ইউনিট, তো মানে 1 ইউনিট নিয়ে বাসা, 2টা ফ্ল্যাট পাশাপাশি লাগানো। তো ওই রান্নাঘরের ভিতর দিয়ে অন্য ফ্ল্যাটে যাওয়া যায়। তো অন্য ফ্ল্যাটে হচ্ছে ওখানে আপুরা আছে, ওখানে যে সামনের রুমটা আছে ওই রুমটা আমরা গেলাম যে ওখানে ঘুমাবো, নিচে ফ্লোরিং করে, ওখানে তো সোফা। আচ্ছা, তো টি টেবিলটা সরে আমরা ফ্লোরিং করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন টাইমে দেখলাম যে মশারিটা আনিনি। তো মশারি আনার আগে আমার ওয়াইফ করলো কি যে জানালাটা খুলে দিল। আচ্ছা, যে জানালাটা খুলে দিল যে বাতাস আসবে, ওখানে একটা সেগুন গাছ আছে ভাইয়া। তো জানালাটা খুলে দেওয়ার পরে ডান দিকে হচ্ছে সোফাটা রাখা, যে কারণে ডান দিকটা খোলার কোনো চান্স নাই, খুলছে বাম দিক থেকে। আমরা মশারিটা নিয়ে আসছি, আয়সা দেখতেছি বাম দিক লাগানো, ডান দিকটা খোলা। কয়েক মিনিটের ব্যাপার, গেলাম আসলাম। এটা দেখে আমার সাথে সাথে রুমটা লাগাই দিলাম। রুমটা লাগাই দিয়ে আমার আপু দিয়ে সেও কিছু দোয়া পড়লো, দোয়া পরে ফটো দিয়ে দিল, আমরা ঘুমাই গেছি। আমার ওয়াইফ ঘুমাই গেছে, আমার ঘুম আসতেছে না। হুট করে আমি ঘুমানোর জন্য এত ট্রাই করতেছি, একটা পর্যায়ে على تيك توك تلاقي مجتمعك واهتماماتك. بما اني انا مهتم بالموسيقى راح اخذكم نكتشف اهازيج البحار السعوديين. আমি খুব কাকের শব্দ পাচ্ছি, কাকা করে অনেক শব্দ পাচ্ছি, মানে শব্দগুলো এরকম কয়েক হাজার কাক উঠছে, শব্দটা করছে ঠিক সেগুন গাছের ওখান দিয়ে। আচ্ছা, ওইখান থেকেই শব্দটা করছে সব একসঙ্গে। আমি এইটা আমার ওয়াইফের কাছ থেকে আগেও শুনছি, বাট আমি কখনো ফেস করিনি এটা। আচ্ছা, ওই দিন ফার্স্ট ফেস করলাম। এবং আপনি নিজের চোখে আমি দেখলেন? নিজের চোখে। আমি সাথে সাথে মোবাইলটা বের করলাম, বের করে দেখি 3টা 1 বাজে। আচ্ছা, আমার খুব ভয় লাগছে, আমি ওকে ডাকছি, ও ঘুমাই গেছে, ঠিক ওই টাইপেরই ঘুমাই গেছে, বাট আমি ঘুমাইতে পারিনি। একটা পর্যায়ে কিছুক্ষণ চলা পরে 4টা 10 বা 15 হবে, ঠিক তখন কাকের শব্দ আস্তে আস্তে কমতেছিল, এমনকি তার কিছুক্ষণ পরে ফজর আজান। এইভাবে হচ্ছে চলতেছে আমাদের ঘটনাগুলো, এখনো রানিং আছে। আর এটা সে জানুয়ারি থেকে চলতেছে, জানুয়ারি থেকে কন্টিনিউ চলছে। আমাদের প্রবলেম আছে, আমাদের চিকিৎসাও চলতেছে। আসলে এইভাবে অনিয়ার বলতে পারতেছি না। তো চিকিৎসা চলছে, আপনি বলেন না একটু, অসুবিধা নেই। চিকিৎসা চলতেছে বলতে আমাদের ভিতরে একটা প্রবলেম আছে, সেটা হুজুরের সাথে কথা বলছি।
উনি বলছে যে আমাদের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যেটা নষ্ট করা বলে, এটা একটা প্রবলেম আছে। তো উনি অলরেডি চিকিৎসা শুরু করছে। আমার কোমরে একটা আছে, মানে উনি পরে আপনার অলরেডি টাকা পয়সাও খরচ করেছেন আমি শুনলাম যেটা। তো 7টা গিট্টু দিয়ে এরকম 2টা দেওয়া হয়েছে। আমার ওয়াইফের কোমরে একটা আছে। উনি কি বলেছেন ওনার সাথে যখন আপনি পরামর্শ করতে গেলেন? হ্যাঁ, তখন উনি কি বলেছেন? উনি বলছে যে আমাদের খুব কাছের লোকই একজন এরকম কাজটা করছে, নষ্ট করা। উনি নাম বলে নাই, আমি অনেক রিকোয়েস্ট করার সত্ত্বেও নাম বলে নাই। উনি নর্মালি নাকি এটা বলে না, যে কে করছে সেটা বলে না। উনি বলছে যে তোমার কাজ হয়ে গেলেই হবে, তুমি শান্ত থাকো, সমস্যা নেই। আচ্ছা, এভাবে আর কি চলতেছে এখন। মানে কি প্রবলেম করেছে এটা কিছু বলেন না? এটা বলেন। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে বলতে পারে, যেহেতু একটা কথা আছে যে চুরি হলে যে ইমানটা চলে যায়, ঠিক ওরকমই আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের সন্দেহ চোখে কিছু আছে, কিছু লোক আছে, কিন্তু আমরা সরাসরি তাদেরকে কিছু বলতে পারতেছি না। আর প্রবলেমটা যেহেতু ফেস করতেছি, সো কিছু করার নাই। এখন যাদের কাছে বলি সবাই একটা কথা বলে, আমল করার জন্য বলতেছে, আমাদের কিছু আমল দিচ্ছে, সেটাও করতেছি আমরা, চলতেছে। যেমন আমার থেকে আমার ওয়াইফের হচ্ছে প্রবলেমটা খুব বেশি হচ্ছে এখন। ওনার কি ধরনের সমস্যা? প্রবলেমটা হচ্ছে হুট করে রাগ হয়ে যাচ্ছে খুব দ্রুত, মানে ওর রাগের কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়া রাগ হয়ে যাচ্ছে। তো কোনো কারণ ছাড়া আমার সাথে চিল্লাপাল্লা করতেছে, আবার একটু পরে ঠিক ভালো হয়ে যাচ্ছে। ঠিক এই টাইপের প্রবলেম গুলো হইতেছে আর কি মাঝে মধ্যে। মানে এমন আজকে দুপুরবেলা আমি লাঞ্চ করে শুয়েছিলাম, আজকে দুপুরে ও হুট করে কোনো কারণ ছাড়া কি নিয়ে যেন একটা কথা বলে রাগ হয়ে গেল এরকম। আমি তাকাই থাকলাম ওর দিকে, ও একটু পরে দেখলাম নিজের মাথা নিজে টাক দিচ্ছে। এই টাইপের একটা প্রবলেম হচ্ছে, আমি ধরে রাখলাম। ঠিক কিছুক্ষণ পরে যখন কিছুক্ষণ মানে ওরকম থাকা অবস্থায় 20 মিনিট হবে, আস্তে আস্তে দেখলাম ও আবার স্বাভাবিক হয়ে গেল। আচ্ছা, আমার তো মনে হয় ভয়ও পাচ্ছেন আসলে। আমার চেয়ে ও ভয়টা কম পাচ্ছে, ও ভয়টা এখন পাচ্ছে, আগে পাইতো না। আমার হচ্ছে কি এই ব্যাপার প্যারানর্মাল জিনিসটা হচ্ছে আমার হার্ট দুর্বল খুব, এটা সত্যি। কিন্তু ও অনেক শক্ত এই দিক থেকে, ছোটবেলা থেকে ওর সাথে এরকম অনেক প্রবলেম ছিল। ওই যে সেগুন গাছটা বললাম, ওইখানে ওর রুম ছিল, ওইখানে অবশ্য যখন পড়তো তখন এই যে কাকের ডাকগুলা, এই টাইপের প্রবলেম গুলো অনেক ফেস করছে। ওকে, তো যে কারণে ও এই দিক থেকে খুব শক্ত আর কি, আমার দিক থেকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার ধারণা যে আমরা এই বিষয় নিয়েও একটু হাফেজ মঈনুদ্দিন ভাইয়ের সাথে আমরা কথা বলবো না। তিনি সেদিন আমাকে এটা দেখিয়েছিলেন এবং আমি তখনই তাকে ডাকি। আজকে তিনি এখানে এসেছেন সরাসরি ঘটনা বলার জন্য। আশা করছি তার ঘটনা আপনাদের ভালো লাগবে। আপনি নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা যাবো আমরা। জি, আমার নাম আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। জি, আপনি এখন আপনার ঘটনা যাবেন, আপনার ঘটনাটা একটু প্লিজ বলবেন। জি, আপনার সাথে যে ঘটনাটি ঘটেছিল। জি, ঘটনাটা আমার দেশের বাড়িতে হচ্ছিল। আমি তখন দেশে থাকি, আর আনুমানিক